আমার সাথে সাথে একসাথে স্কুলে গিয়ে বন্ধুদেরকেও দেখাতে পারবো যে আমারও আব্বা আছে। তাহলে দিনমোহরে 10 লাখ টাকা দিয়ে দাও, তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। ও কথা বলছো কেন মা? আজ তোমার জায়গায় যদি আমার মেয়ে হতো তাহলে কি তাকে আমি দেখতাম না? এই লাও তাড়াতাড়ি এই কাগজে সই করে দাও। কিন্তু এটা কিসের কাগজ? চোখ থাকলে খুলে দেখি লাও কিসের কাগজ। সাহেব, এটা তো ডিভোর্স পেপার। তুমি কি সত্যি আমাকে ডিভোর্স দিতে চাও? হ্যাঁ, এছাড়া আমার কোনো উপায় নাই। আমি তোমার মতো গে ভূতের সাথে সংসার করতে পারবো না। এত বলে যখন তোমাকে আমি আমার মনের মতন করতে পারলাম না, তুমি এক্ষুনি এই পেপারে সই করে দিয়ে আমার চোখের সামনে থেকে চলে যাও। আর কোনোদিন আমি তোমার মুখ দেখতে চাইনি। সত্যি সত্যি আপনার ছেলে আমাকে ডিভোর্স দেওয়ার লেগে এই ডিভোর্স পেপারে সই করে দিতে বলছে। আপনিও কি তাই চান? তোকে আবার আলাদা করে বলতে হবে নাকি আমি কি চাই? তাড়াতাড়ি এই কাগজে সই করে আমার বাড়ি থেকে বেরা। আমি আমার ছেলের আবার বিয়ে দিব। মা, আপনিও সেই একই কথা বলছেন। তো কি বলবে? তোর পেটে একটু বিদ্যা আছে বলে মানুষকে মানুষ মনে করবি নি। তুই নিজের মতো চলবি, তাহলে তোর বাপের বাড়ি যা, তুই নিজের মতো চল গা। এই বাড়িতে তোর ডাইল গলবে না। সহ্য হয়ে সই করে বেরা, এক্ষুনি বাড়ি থাকি। আমার স্বামী যখন আমাকে বুঝলো না, আমার শাশুড়ি যখন তার প্রতিবাদ করছে না, না আমি আর এই বাড়িতে থাকবো না। আরে মেঘনা, আই বস ভাই গো। ভাই, ও আর কোনোদিন আসবে না। ও আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে ভাই। শোন মেঘনা, তুই মন খারাপ করিসনি। সুরজ তোকে ডিভোর্স দিয়ে দিয়েছে তো কি হয়েছে? তোর ভাই কি তোকে পর করে দিয়েছে নাকি? হ্যাঁ গো, তুমি আর কি বলছো? আমাদেরই ঠিকঠাক সংসার চলে না, তারপরে যদি সংসারে একটা লোক বাড়ে তাহলে তো আমরা নিজেরাই খেতে পাবো না। ও যদি এই বাড়িতে থাকে আমি কিন্তু ছেলে পেলে বাপের বাড়ি চলে যাবো। এই দেখো বলে দিনু। ভাবি, তোমাকে আর কোথাও যেতে হবে না। আমি চাইনি আমার জন্য তোমাদের সংসারে অশান্তি হোক। আমি এখনই আমার যেদিকে দু চোখ যাই সেদিকে চলে যাচ্ছি। ভাই, ভালো থেকো। মেঘনা থাম থাম, মেঘনা যাসনি, থাম থাম থাম। এই কোথায় যাচ্ছ তুমি? লক করে বসে খাও। আজকে আমার স্বামীও আমাকে বাড়ি থেকে বের করে দিল, আবার আমার নিজের ভাই সেও আমাকে বাড়ি থেকে বের করে দিল। আমার আর মরা ছাড়া কোনো উপায় নাই। কি রে মেঘনা, এভাবে রাস্তার মাঝখান থেকে হাঁটছিস কেন? আর তোকে দেখেও বা এরকম লাগছে কেন? বর্ষা, আরে কি হয়েছে তোর? আমাকে সব বল। বর্ষা, তোকে আর কি বলবো, আসলে আমি একটু সাদাসিধে বলি আমার স্বামী আমাকে ডিভোর্স দেওয়ার থেকে তাড়িয়ে দিয়েছে। আবার আমার ভাইরা তাদের সংসারের বুঝে মনে করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বর্ষা, এখন আমার মরা ছাড়ার কোনো উপায় নাই। কেন রে মেঘনা, আমি তো আছি। আমি কি মরে গেছি? যখন তোর কোথাও যাওয়ার উপায় নেই, তুই আমার সাথে আমার বাড়ি চল। আজ থেকে তুই আমাদের বাড়িতেই থাকবি। কিন্তু কোনো কিন্তু না, তুই আমাদের বাড়িতেই থাকবি। এখান থেকে পড়াশোনা করে তুই নিজেকে প্রতিষ্ঠিত কর, আর সাহেবকেও দেখিয়ে দে যে তুই কারোর থেকে কোনো অংশে কমা না। চল আমার সাথে। মা, তুমি চিন্তা করো না। তুমি আমার মেয়ের বান্ধবী, মানে আমারই মেয়ে। তোমার যতদিন ইচ্ছা তুমি এই বাড়িতে থাকো। কিন্তু চাচা, আমার নিজের ভাই সেই তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আপনার বাড়িতে আমি কি বলে থাকবো? ও কথা বলছো কেন মা? আজ তোমার জায়গায় যদি আমার মেয়ে হতো তাহলে কি তাকে আমি দেখতাম না? শুনো, তুমি অত ভাইবো না। তুমি তো শিক্ষিত মেয়ে। আমি কয়েকদিনের মধ্যেই তোমার একটা কাজের ব্যবস্থা করে দিব। ওগো, তুমি যা করার করো, এখন মেয়েটাকে শান্তি করে খেতে দাও তো। মা, তুমি খাও।
জানিয়ে দাও। জান, তোমার প্ল্যান মোতাবেক আমি আমার বউকে ডিভোর্স দিয়ে দিয়েছি, আর সেও ডিভোর্স পেপারে সই করে দিয়েছে। আমার আর তোমাকে বিয়ে করতে কোনো অসুবিধা থাকলো না। তাই তুমি সত্যি বলছো? হ্যাঁ শোনা, একদম সত্যি। ঠিক আছে, তাহলে আজকে আমার বাড়িতে বলে বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলছি। কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন। কি হয়েছে মেঘনা? চাচা, আজ আমি চাকরির প্রথম মাইনে পেয়েছি, তাই আপনাদের জন্য মিষ্টি নিয়ে আসলাম। তাই? দাও দাও দাও, মিষ্টি দাও, মিষ্টি দাও। কি গো, তোমার চাচাকে মিষ্টি খাওয়াবো, আমাকে খাওয়াবে না? কেন খাওয়াবো না চাচি, আসেন। মা, তুমি যে নিজের পায়ে দাঁড়াতে পেরেছো, এতে আমরা অনেক খুশি। চাচা, এই সবই সম্ভব হয়েছে আপনাদের জন্য। আপনারা যদি আমাকে নিজেদের কাছে জায়গা না দিতেন, তাহলে আমি হয়তো আর নিজেকেই খুঁজে পেতাম না। আমি আপনাদের এই ঋণ জীবনও শোধ করতে পারবো না। দূর পাগলি, বাপ মায়ের কাছে মেয়েরা কোনোদিন ঋণী হয়? যাও, তুমি ঘরে যাও। মা, আব্বা, তাড়াতাড়ি আসো। মা, মেঘনা, মা আসো। এই মেঘনা, মেঘনা, তালিয়া। মা, মেঘনা, মেঘনা ওঠ। মেঘনা, কি রে, কথা বল। হাসপাতালে নিয়ে চলো, হাসপাতালে নিয়ে চলো। আরে না মা, আমি খাবো না মা। রওশন, এরকম করলে হয়? এইভাবে প্রতিদিন তুমি যদি খাবো না বলো, তাহলে তুমি বড় হবে কি করে? না মা, আমি তোমার হাতে খাবো না, আমি দাদির হাতে খাবো। এই মেঘনা, দাও, আমাকে দাও, আমি রওশনকে খাই দিচ্ছি। তুমি যাও, রেডি হয়ে নাও গা, তোমার আবার অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে। নেন চাচি, আপনার নাতি তো আবার আপনার হাতে ছাড়া খাবে না। আদর দিয়ে দিয়ে আপনি আপনার নাতিকে মাথায় তুলেছেন, এবার আপনিই সামলান। ঠিক আছে ঠিক আছে, আমার নাতিকে কি করে খাইতে হয় আমি ভালো করেই জানি। আসো মধু। পানি, পানি। আচ্ছা পেশেন্ট, তো কি করবা? পানি, পানি খাবো। নাও। আচ্ছা পেশেন্ট, পাল্লাই পড়লাম তো। মিনিটে জল খাচ্ছে আর বারবার বলছে পেচ্ছাপ ফিরবো, পেচ্ছাপ ফিরবো। এদিকে 10 দিন হয়ে গেল, বাড়ির লোকের কোনো খোঁজ খবর নেই। ভয়ের কোনো কারণ নেই, ছেলে ঠান্ডা লেগেছে। আমি ওষুধ লিখে দিচ্ছি, আপনি ওষুধগুলো খাওয়ান, তাহলেই ঠিক হয়ে যাবে।
ওই 9 নম্বর পেশেন্টকে নিয়ে তো খুব বিপদে পড়ে গেলাম। কোন পেশেন্টটা? ডাক্তার বাবু, ওই সাহেব শেখ নামের পেশেন্টটা। কেন, ওর বাড়িতে খবর দেওয়া হয়নি? হ্যাঁ ডাক্তার বাবু, খবর দেওয়া হয়েছিল, কিন্তু ওদের বাড়িতে কেউ নেই। তাহলে এখন আমরা কি করব? কি আর করবে, ওর বাড়ি থেকে কেউ যদি না আসে তাহলে ওনাকে সরকারি হসপিটালে পাঠানোর ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, তুমি যাও। পেশেন্টের নাম কি বললো? সাহেব শেখ, একবার দেখি তো। কি মেঘনা তুমি? হ্যাঁ আমি, কিন্তু তোমার এই অবস্থা হলো কি করে? তাহলে শুনো। কি গো মা, তুমি রান্না করছো মানে? তোমার বৌমা কই? বাহ, তোর বউকে রান্না করতে বললো সে রান্না করতে পারবে না। আখার পাড়ে গেলে নাকি তার গায়ের রং কালো হয়ে যাবে। তুই এসে খেতে পাবিনি বুঝলি? এটা জ্বর গায়ে উঠে ভাতগুলা চড়াইলাম। কি গো, তুমি রান্না বাদ দেখে বসে আছো যে? বসে থাকবো না তো কি করবো? তুমি জানো না রান্নাঘরে গেলে আমার চেহারা নষ্ট হয়ে যাবে। কেন, রান্না করতে গেলে আবার কারোর চেহারা নষ্ট হয়ে যায় নাকি? কার হয় না হয় আমি জানিনি, আমার হয়ে যায়। শুনো, তোমার এই রোজ রোজ একই ঝামেলা ভালো লাগছে না। রান্না তোমাকেই করতে হবে, না হলে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তুমি আমাকে মেঘনা পাওনি যে তোমার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে আমি বেরিয়ে যাবো? তোমার হাড় খাবো, মাছ খাবো, টুকটুকি বাঁচাবো, তারপর বেরিয়ে যাবো। হ্যাঁ, তুমি আমার যা পারো করলিও। ঠিক আছে, আমি এক্ষুনি কি থানায় জানাচ্ছি যে তুমি আমার উপরে অত্যাচার করো, তারপরে পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে। আর তুমি যদি চাও তাহলে দেনমোহরে 10 লাখ টাকা দিয়ে দাও, তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। তারপরে আমি ওকে 10 লাখ টাকা দিতে বাধ্য হয়েছি। এ দেখো, ওই শোকে আমার মাও মরে গেছে, আর আমিও এইসব শোকের কারণে অসুস্থ হয়ে পড়েছি। মেঘনা, তোমাকে ভুল বুঝে যাকে আমি ভালোবেসে ঘরে তুলেছিলাম সেই মেয়ে আমাকে ছেড়ে চলে গেছে। তুমি কেঁদো না, শান্ত হও। আমার কথা তো সবই শুনলা, তা তুমি কেমন আছো? আর এই হসপিটালে কি করছো? আমার ছেলে একটু অসুস্থ, তাই আমি ওকে ডক্টরের কাছে নিয়ে এসেছি। কি বললে, তোমার ছেলে অসুস্থ? কিন্তু তুমি তাকে হাসপাতালে নিয়ে এসেছো, তোমার স্বামী কোথায়? তুমি ডিভোর্স দেওয়ার পরে আমি আর বিয়ে করিনি। মেঘনা, তুমি যদি বিয়ে না করো তাহলে এই ছেলে কার? এই ছেলে আমাদের। তাই, এ ছেলে আমাদের? হ্যাঁ, এই ছেলে আমাদের। মা, এটা কে? রওশন, তুমি জিজ্ঞেস করতে না আব্বু কোথায়, আব্বু কোথায়? এই দেখো, এটাই তোমার আব্বু। মা, এটা যদি আমার আব্বা হয় তাহলে আমাদের বাড়িতে যাই না কেন? ও আব্বা, তুমি আমাদের বাড়িতে যাও না কেন? তোমার মা বারণ করেছে নাকি? না বাপ, জীবনে একটা ছোট্ট ভুলের কারণে আমি তোমাদেরকে হারিয়ে ফেলেছিলাম, সেই জন্য আমি তোমাদের কাছে যেতে পারিনি। তুমি বলছো আব্বা তুমি আমাদেরকে হারিয়ে ফেলবা কেন? এই তো আমরা তোমার সামনে। চলো আব্বা, আজকে তুমি আমাদের বাড়ি যাবা। মা খাসির মাংস রেঁধে দিয়ে এসেছি, চলো দুই বাপ বেটা মিলে খাবো। বাপ, আমার যাওয়া না যাওয়া সব তোমার মায়ের হাতে। কেন আব্বা, তুমি কি হাঁটতে পারো না? মা কি তোমাকে হাতে করে নিয়ে যাবে? হাঁটতে আমি পারি, কিন্তু তোমার মা যদি আমাকে না নিয়ে যায় তাহলে তো আমি তোমাদের বাড়িতে যেতে পারবো না। মেঘনা, আমাকে কি ক্ষমা করা যায় না? তাহলে আবার আমরা একসাথে থাকতে পারতাম। মা, আব্বা কি এমন ভুল করেছে যে তোমার কাছ থেকে ক্ষমা চাইছে? তুমি আব্বাকে ক্ষমা করে দাও, তাহলে আমিও আব্বার সাথে সাথে একসাথে স্কুলে গিয়ে বন্ধুদেরকেও দেখাতে পারবো যে আমারও আব্বা আছে। ঠিক আছে রওশন, আমি তোমার আব্বুকে ক্ষমা করে দিলাম।